বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বাংলা জিতেছে বিজেপি। ভোট উৎসবের শরিক হয়েছে। এবার বাঙালির মননের শরিক হতে চায় পদ্ম শিবির। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিপুল জনসমর্থন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় বিজেপি। ২৬-এর মহাযুদ্ধে পদ্ম একাই ২০০ পার। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, বাংলায় বিজেপির এই জয় যতটা না তাঁদের পক্ষে ভোট, তার থেকে অনেক বেশি তৃণমূলকে প্রত্যাখ্যানের ভোট। পদ্ম শিবির চায় পরের ভোট হোক বিজেপিকে জেতানোর জন্য। বাঙালির ভোট পাওয়ার পর এবার বাঙালির মননে জায়গা পেতে চায় বিজেপি। ভারতীয় জনসংঘের প্রয়াত সভাপতি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মনে করতেন, সংগঠনের বিস্তার শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্য নয়, সমাজে জাতীয় চেতনার জাগরণ ঘটানোর জন্য। এই আদর্শকে আপ্তবাক্য করেই বাংলার মাটিতে এগোতে চায় বিজেপি। এককালে জাতীয়তাবাদের পীঠস্থান বলা হতো বাংলাকে। স্বাধীনতার পর বাংলার রাজনীতি হেঁটেছে অন্য পথে। উদ্বাস্তু সমস্যা, শ্রেণী সংগ্রাম, আন্দোলন। এ রাজ্যে রাজনীতি রাজপথ গিয়েছে লড়াইয়ের মধ্যে দিয়ে। সেই ৭-এর দশক থেকে এই লড়াইয়ে গাঢ় হয়েছে লাল রং, বামপন্থী চিন্তাধারা। অনেকে বলেন ৩৪ বছরের বাম শাসন বাঙালির ডিএনএ বদলে দিয়েছে। বামপন্থা বাঙালির চিন্তায়, ভাবনায়, মননে। অনেকে বলেন মার্ক্সবাদ যেন বাঙালির মাছ ভাত। এবার বাঙালির মননে জায়গা করতে চায় বিজেপি। এই যাত্রাপথে পদ্ম শিবিরের মন্ত্র জাতীয়তাবাদ। মণ্ডল স্তরের কর্মীদের প্রশিক্ষণ দিতে বিজেপি একটি বই প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় চিন্তাধারাকে মানুষের জীবনের অংশ করে তোলাই লক্ষ্য। জাতির অবিরাম যাত্রাপথে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়, এখানে বিজেপির ভোট আছে, কর্মী নেই। এবার সেই কর্মী বাহিনী তৈরি করতে চায় তারা। পদ্মের মূলত দুটি লক্ষ্য। প্রথমত, প্রতিটি বুথে সাংগঠনিক কাঠামো তৈরি করা। যে সমস্ত এলাকায় বিজেপি দুর্বল সেখানে বাড়তি নজর দেওয়া। দ্বিতীয়ত, সমাজের সব স্তরে সংগঠনের ডালপালা ছড়িয়ে দেওয়া এবং আরো বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানো। দীর্ঘদিনের লড়াইয়ের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির স্বপ্ন পূরণ হয়েছে। তাই বদলের বাংলায় বিজেপি চায় মানুষের প্রত্যাশাকে ভরসায় পরিণত করতে। কর্মীদের প্রতি দলীয় নেতৃত্বের নির্দেশ, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আচার ব্যবহার সংযত রাখতে হবে। মানুষের কথা ধৈর্য ধরে শুনতে হবে। বাঙালির সাংস্কৃতিক উদযাপনের শরিক হতে হবে। প্রয়োজনে বিশিষ্টদেরও সামিল করতে হবে। বিধায়ক এবং মন্ত্রীদের প্রতি দলের বার্তা, সরকারি কাজের পাশাপাশি দলের সংগঠনকে জোরদার করতেও সময় দিতে হবে। মণ্ডল, জেলা, রাজ্য প্রতিটি স্তর অনুযায়ী পরিকল্পনা করতে হবে। ভারতীয় জনতা পার্টি সংগঠন নিয়ে চলে, বুথ লেভেল থেকে নিয়ে কেন্দ্র লেভেল অব্দি। আশীর্বাদ করুন যাতে বাংলাকে সোনার বাংলা পথে নিয়ে যেতে আমরা আমাদের অপ্রাণ চেষ্টা, লক্ষ্য নিয়ে আছি, লক্ষ্যটা পূরণ করতে পারি। এগিয়ে যেতে হবে যাতে শুধু ভোটে জেতা নয়, বাঙালির ভাবনা, চিন্তা এবং মননেও ভালো মতো জায়গা করে নিতে পারে বিজেপি। নিউজ 18 বাংলা। জয়
বিপুল হলেও আত্মতুষ্টির জায়গা নেই, নজর সংগঠনে। বাংলায় বিজেপির পঞ্চনিষ্ঠা কর্মশালা, জেলায় জেলায় যাবেন বিজেপির কোর কমিটির সদস্যরা। বাংলায় দলের সংগঠন মজবুত করতে এবার বঙ্গ বিজেপির নেতাদের হোমওয়ার্ক দিল দিল্লি। বিপুল জনসমর্থন নিয়ে বাংলায় প্রথমবার সরকার গড়েছে বিজেপি। বাংলার পিচে ডাবল সেঞ্চুরি। এই বিপুল জয় যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, শুরু থেকেই সতর্ক পদ্ম শিবির। কোর কমিটিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সংগঠন নিয়ে কোনো রকম ঢিলেমি চলবে না। সংগঠন যদি ছেড়ে দেয় তাহলে বিজেপির রইলটা কি? অতএব বিজেপি তার মণ্ডল স্তর কেন, তার বুথ স্তরকে নিয়ে সম্পূর্ণ সাংগঠনিক রীতিনীতি করবে। আগামী দিনেও চলবে। খুব ভালো অবস্থা আছে সংগঠনের, একদম মণ্ডল না, আমরা বুথ পর্যন্ত পৌঁছাবো। 26-এ বাংলা জুড়ে পদ্মের চাষ, বাংলায় প্রথম বিজেপি সরকার। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের বক্তব্য, সাফল্য নিঃসন্দেহে বিপুল, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই। বিজেপির এখন টার্গেট বাংলায় দলের সংগঠনের শিকড় আরো মজবুত করা। দেশে পরবর্তী লোকসভা ভোট 2029-এ, সেই ভোটকে সামনে রেখে বাংলার জন্য রোডম্যাপ তৈরি করে দিয়েছে দিল্লি। এই রোডম্যাপের নাম পঞ্চনিষ্ঠা। জুলাই জুড়ে বাংলায় চলবে পঞ্চনিষ্ঠা কর্মশালা। সংগঠনের ভিত্তি হবে এই 5টি নিষ্ঠা, কর্মীদের আদর্শের স্তম্ভ হবে এই 5টি নিষ্ঠা। 1. শ্যামাপ্রসাদের নীতি, অর্থাৎ জাতীয়তাবোধ, দলের প্রতি নিষ্ঠা এবং জনতার সেবা। 2. দলের বিচারধারা, আগে দেশ, পরে দল এবং তারপরে ব্যক্তি স্বার্থ। 3. শীর্ষ নেতৃত্বের সঙ্গে কর্মীর যোগাযোগ, কর্মীর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ। এইভাবেই মজবুত হবে সংগঠন। 4. কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের নেতা ও কর্মীদের সমন্বয়। 5. দলীয় শৃঙ্খলা রক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ। বাংলায় বিজেপির সরকার, এবার লক্ষ্য সংগঠন। পঞ্চনীতিকে সামনে রেখে এলাকায় এলাকায় যাবেন কোর কমিটির সদস্যরা। কথা বলবেন কর্মীদের সঙ্গে, কর্মীদের বোঝাবেন ভোটে জিতলেও আত্মতুষ্টি নয়। এলাকায় ঘুরতে হবে কর্মীদের, বাড়াতে হবে জনসংযোগ, বাসিন্দাদের সুবিধা অসুবিধা জানতে হবে, অভিযোগ থাকলে দলের জনপ্রতিনিধিদের জানাতে হবে। 5 বিষয়েই বুথ, জেলা, জোন, এমনকি মণ্ডল স্তর পর্যন্ত গিয়ে রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব, কোর কমিটির সদস্যরা দেবে পাঠ, হবে শিক্ষাদান পর্ব। ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতায় দুর্গাপুজোয় আরতি করছেন প্রধানমন্ত্রী। না, এমন ঘটনা এখনো ঘটেনি। শিল্পীর কল্পনার রঙে এমন ছবি ফুটে উঠেছে দেওয়ালে। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতিতে প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনা। দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব। হাজার থিমের চমক, নতুন নতুন ভাবনার কোলাজ। দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে গেছে, মেরে কেটে আর কয়েক মাস। তারপরই পুজোর ঢাক, আশ্বিনের শারদ প্রাতে দুর্গা বন্দনা, থিমের লড়াই। চোরবাগান সর্বজনীনের পুজোয় এবার প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনা। রং তুলিতে সেজে উঠছে দেওয়াল। দশভুজার বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মা দুর্গার সামনে প্রদীপ হাতে নরেন্দ্র মোদী তিনি আরতি করছেন। এ ছবি এখনো কোথাও দেখেননি, কারণ এটা কল্পনা।
তবে বাস্তব হোক চান চোরবাগান দুর্গাপুজোর কমিটির লোকজন। আর তাদের পুজোর খুঁটি পুজোর আগে একটা দেয়াল জুড়ে আঁকা হচ্ছে এই ছবি, যে ছবি কল্পনা থেকে তৈরি হয়েছে। কল্পনা এবং বাস্তবের একটা মিশ্রণও রয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার আগে ঠনঠনিয়া কালীবাড়ি, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে মিনিট 5 দূরে সেখানে এসে প্রধানমন্ত্রী নিজে মা কালীর সামনে আরতি করেছেন। ঠনঠনিয়া কালীবাড়িতে কালী বন্দনায় প্রধানমন্ত্রী। এই দৃশ্য থেকেই প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনার ভাবনা। দেওয়াল ক্যানভাসে প্রধানমন্ত্রীর দুর্গা বন্দনার ছবি। প্রথমত প্রধানমন্ত্রী তো সববারই প্রধানমন্ত্রী, এটা না যে উনি কোনো স্পেসিফিক কোনো পার্টির প্রধানমন্ত্রী। আর আমরা জানি যে সবে যে সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার এসছে। আর ইলেকশনের আগে আমাদের এই পূজা প্রাঙ্গণে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তার থেকে 5 মিনিট হেঁটে দূরে হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি। তো সেখানে প্রধানমন্ত্রী মাকে আরতি করে গেছিলেন, তার ফল সে পেয়েছেন। তো এটাও কোথাও না কোথাও একটা কাল্পনিক চিন্তাধারা, যে যদি উনি এই বছর দুর্গা পুজোয় পশ্চিমবঙ্গে এসে কোনো এক মণ্ডপে মা দুর্গার আরতি করেন, তাহলে যদি ব্যাপারটা বেশ ভালোই হয়। এটা আমাদেরও মনের ইচ্ছে, পুরো পশ্চিমবঙ্গবাসীর আমি বলবো মনের ইচ্ছে। যখন সরকারকে তারা বিশ্বাস করে এনেছেন, প্রধানমন্ত্রীর ওপর, মুখ্যমন্ত্রীর ওপর তারা যখন ভরসা রেখেছেন, তাহলে আমরা নিশ্চয়ই চাইবো যে প্রধানমন্ত্রী এবছর দুর্গাপুজোয় হয়তো একটা দিন হলেও কলকাতায় কাটাক। বিজেপির নতুন সরকারকে একটা শুভেচ্ছা এবং তাদেরকে উদযাপন করার জন্য এই দেয়াল চিত্র, যেখানে নরেন্দ্র মোদী নিজে আরতি করছেন মা দুর্গাকে। এই কল্পনা বাস্তব হবে কিনা তার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে পুজোর আবহ শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর আরতির মাধ্যমে মা দুর্গার সামনে। ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। কোথাও জমি দখল করে ঝুপড়ি, কোথাও কর্মীদের জন্য তৈরি কোয়ার্টারও জবরদখল। অভিযোগ, গত 15 বছরে এভাবেই বেহাত হয়েছে কলকাতা বন্দরের জমি। পালা বদলের পর কড়া বন্দর কর্তৃপক্ষ, জমি উদ্ধারে গতি। না, আমরা ভাড়া দিইনি কোনো সময়। উপরে এসে ভেঙে দিয়ে বলছে আপনারা যেখানে ইচ্ছা চলে যান, নিজের ঘর বাড়ি যেখানে আছে ওখানে যান চলে। আমার বাড়ি, আসল বাড়ি ঘুটে শরীফে। 1870 সালে তৈরি কলকাতা বন্দর, সে সময় দেশের অন্যতম প্রধান নদী বন্দর। 2020 সালে নাম বদলে হয় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। অভিযোগ, গত কয়েক বছরে এই বন্দরের একাধিক জমি নাকি বেহাত হয়ে গিয়েছে। বন্দর কর্তৃপক্ষের দাবি, কলকাতা ও সংলগ্ন এলাকায় তাদের প্রায় 4,500 একর জমি রয়েছে। এর মধ্যে 170 একর জমি জবরদখলকারীদের কবজায়। কর্মচারীদের জন্য কোয়ার্টার তৈরি করা হয়েছিল, সেই কোয়ার্টারও দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। বন্দর কর্তৃপক্ষের দাবি, গত 7-8 বছর ধরে জবরদখল চলছে। আগের সরকারকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। পালা বদলের পর এবার জবরদখলকারী হঠাতে কোমর বেঁধেছে কলকাতা বন্দর। বন্দর কর্তৃপক্ষের রিপোর্টে উল্লেখিত হয়েছে যে সমস্ত জায়গা জবরদখল করা হয়েছে, তার মধ্যে গঙ্গার তীরবর্তী যে জায়গাগুলি রয়েছে, একই সঙ্গে হচ্ছে বন্দর এলাকার বিভিন্ন যে কোয়ার্টার রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে জবরদখল করে রাখা হয়েছে। যদিও জবরদখলকারী যারা ছিলেন তারা এখান থেকে সরতে রাজি ছিলেন না। এমনকি কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটা সময় পরিকল্পনাও করেছিল যে আয় বাড়ানোর জন্য তারা এই সমস্ত জায়গাতে নতুন করে আবাসন তৈরি করবেন, কিন্তু এই জবরদখলকারীদের জন্য সেটাও করতে পারা যায়নি। অবশেষে সরকার বদল হওয়ার পর কেন্দ্র এবং রাজ্য উভয় উদ্যোগেই যে কাজ শুরু হয়েছে, তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে যে জবরদখলকারীদের সরানোর জন্য যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে অংশ প্রায় ভেঙে পড়তে পারে সেই বিল্ডিংগুলোকেও ভাঙার কাজ শুরু করেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। না, আমরা ভাড়া দিইনি কোনো সময়। উপরে এসে ভেঙে দিয়ে বলছে আপনারা যেখানে ইচ্ছা চলে যান, নিজের ঘর বাড়ি যেখানে আছে ওখানে যান চলে। আমার বাড়ি, আসল বাড়ি ঘুটে শরীফে। কোর্ট বললো এখানে বড় প্রজেক্ট হবে, তো ঝুপড়ি থাকা যাবে না। তো ওনার জায়গা ছিল, সরকারি জায়গা তুলে দিল। আমরা তাও এখানে আমরা নিজের
15 জন, নিজের ফ্যামিলিতে 15 জন। অবৈধ নির্মাণ এবার ভেঙে ফেলতে চায় বন্দর কর্তৃপক্ষ। কোয়ার্টারগুলি ভেঙে পিপিপি মডেলে আবাসন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেখান থেকেও আয় হবে বন্দরের। তাদের দাবি, গত 5 বছরে 2,994 কোটি 54 লক্ষ টাকা আয় করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। জবরদখল হটিয়ে জমিকে কাজে লাগানো হলে বন্দরের আয় ছুঁতে পারে বছরে 1,000 কোটিরও অঙ্ক। সরকার বদলের পর এই মুহূর্তে কলকাতা বন্দর কর্তৃপক্ষ মনে করছে আয় বৃদ্ধি করার লক্ষ্যে তাদেরকে গঙ্গা তীরবর্তী পাড়, সেখানে যে জবরদখলকারী রয়েছে তাদেরকে সরাতে হবে এবং বেশ কিছু জায়গাতে সেই কাজও তারা শুরু করেছে। যেমন আর্মেনিয়ান ঘাট চত্বর, যেখানে আগামী দিনে একটি বড় বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করতে চলেছে পিপিপি মডেলে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে এবার কলকাতার বইপাড়া। পালা বদলের বাংলায় কলেজ স্ট্রিটকে ঘিরে নয়া ভাবনা। কলেজ স্ট্রিট হবে সাইলেন্ট জোন, গাড়ি বন্ধ, চলবে শুধু ট্রাম। রাস্তা জুড়ে ভিনটেজ কলকাতা, থাকবে বই পড়ার বেঞ্চও। কলেজ স্ট্রিটে অন্য বইয়ের দেশ। বইয়ের দেশে এবার শুধুই বই পড়ার শব্দ। গাড়ির হর্ন, বাসের গর্জন, কলেজ স্ট্রিটে সবকিছুই অতীত হতে চলেছে। রাস্তায় সাজানো ট্রাম লাইন, কবিতায় সাজানো কাপলেট, ইতিহাসের পাতা ছুঁয়ে নতুন মোড়কে সাজতে চলেছে বাঙালির প্রিয় বইপাড়া। তেমনই পরিকল্পনা বাংলার নতুন সরকারের। কলেজ স্ট্রিট মানে বইয়ের পাহাড়, চায়ের কাপ, মিছিলের গর্জন, পুরনো পাতার ভাঁজে লুকোনো ইতিহাস, গলিতে গলিতে বিপ্লবের স্মৃতি। সেই কলেজ স্ট্রিটই এবার হতে চলেছে সাইলেন্ট স্ট্রিট। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে বইপাড়া। এমন ভাবে সাজাতে চাইছি, বিদেশে যখন গেছি লন্ডনে, তখন যেরকম অক্সফোর্ড স্ট্রিট আছে, নো ভেহিকেল জোন হবে। ওখানটাতে আমি ওই জোনে ঢোকার সময় সাইকেল স্ট্যান্ড করে দেবো, যারা বয়স্ক মানুষ তাদের জন্য ব্যাটারি কার রেখে দেবো। ট্রামটা শুধু চলবে, আর পুরো জায়গাটা বই পড়ার জন্য থাকবে। একদম সাইলেন্স। পুরোনো দিনের যে ল্যাম্প পোস্টগুলো ছিল সেই ডিজাইনের ল্যাম্প রেখে দেবো, যাতে ওর নিচে বেঞ্চে বসে সবাই পড়াশুনো করতে পারে। ক্যাফেটেরিয়া থাকবে, কিন্তু জোরে গান বাজবে না, কানে হেডফোন লাগিয়ে। পুরো জিনিসটা একটা নিজের সাথে সময় কাটানো। পশ্চিম লন্ডনের ওয়েস্টমিনিস্টার শহরের অক্সফোর্ড স্ট্রিট, পুরনো লন্ডন, গা ঘেঁষাঘেঁষি করে দোকান, কেনাকাটার রাস্তা। লন্ডনের সেই অক্সফোর্ড স্ট্রিটের আদলেই এবার বইপাড়াকে সাজিয়ে তোলার ভাবনা নতুন সরকারের। নতুন প্রজন্মকে বইমুখী করতে একগুচ্ছ উদ্যোগ। বই পড়ার যে হ্যাবিট, আমাদের এই জেনারেশন খুব একটা বইয়ের দিকে নেই, তাই বইয়ের দিকে টানতে হবে। তো এইরকম একটা প্ল্যান আছে। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলকাতার কলেজ স্ট্রিট। গাড়ি চলাচল বন্ধ, চলবে সাইকেল, চলবে বিশেষভাবে ডিজাইন করা ট্রাম। প্রবীণদের সুবিধার্থে থাকবে ব্যাটারি চালিত গাড়ি। রাস্তার ধারে পুরনো কলকাতার ভিনটেজ ল্যাম্পপোস্ট, থাকবে বসার বেঞ্চ ও ফ্রি ওয়াইফাই। শান্ত পরিবেশে বইয়ের দেশে ডুব দিতে পারবেন বইপ্রেমীরা। একই থিমে সাজবে বইপাড়ার বইয়ের দোকানও। বাঙালি হিসেবে এটাকে আমরা গর্ববোধ করছি যে কলেজ স্ট্রিট অন্তত বইপাড়াটাকে যে বর্তমান সরকার তারা নতুন রূপে সাজাবার পরিকল্পনা নিয়েছেন, তার জন্য আমাদের কলেজ স্ট্রিটের পুস্তক ব্যবসায়ীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে কিছু নতুনত্ব আছে, তো আমাদেরও ভালো লাগবে অ্যাজ এ স্টুডেন্ট। পুরোটা যদি ওয়াইফাইয়ের আন্ডারে থাকে তাহলে সেখানে পড়াশোনা করতেও, পলিউশন ফ্রি করলে তো সবারই ভালো, আর এয়ার পলিউশন না হলে তো বেশিই ভালো। এক অন্য বইয়ের দেশ, এক নতুন বইয়ের পাড়া। শুধু বইয়ের সঙ্গে একলা হওয়া, বইকে ভালোবেসে মুখোমুখি বসা। অমিত সরকার ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।